নতুনের ঘর থেকে বর্ষা গয়না চুরি করতে এসে নতুনের হাতে ধরা পড়ে গেল। আর তখনই নিজে বাঁচার জন্য মানহানির দায়ে নতুনকে ফাঁসিয়ে দিল বর্ষা। সম্পূর্ণটা জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো কলেজের সেই 150 বছর পূর্তি উপলক্ষে যে মিলন মেলাটা হয়েছিল, সেখানে কমলিনীর বাপের বাড়ির সকল লোকেরাই সেখানে উপস্থিত হয়। সকলে সে অনুষ্ঠানটা দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকে। হঠাৎ করে অনুষ্ঠান শুরু হয়ে যায়, আর অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার পর থেকেই মাইক দিয়ে অ্যানাউন্স করতে থাকে আজকের এই দিনে নতুন অর্থাৎ স্বতন্ত্র বোসকে সংবর্ধনা দেওয়া হবে। স্বতন্ত্র বোস এমন এক ধরনের শিক্ষক যার মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থী বিদেশে পাড়ি জমিয়েছে উচ্চশিক্ষার জন্য। কেউ ডাক্তার হয়েছে, কেউ ইঞ্জিনিয়ার হয়েছে, প্রকৌশলী হয়েছে। তার হাত ধরে আজকে এই সাফল্য আমাদের শিক্ষার্থীর, তাই আমরা তাকে সংবর্ধনা দেব। এই কথাগুলো শুনে ভীষণ রকম খুশি হয়ে যায় কমলিনী। তখন কমলিনীর দাদা কমলিনীকে বলে, তা বুড়িমা, আমি বলছিলাম কি, নতুন দা আমাদের থেকে এত বড় একটা সত্যি গোপন করে রাখলো, আমাদেরকে কিচ্ছু জানতে দিল না। কি একটা আনন্দের দিন! আমরা যদি আগে জানতাম কত আনন্দের সাথে অনুষ্ঠান উপভোগ করতে পারতাম। নতুন দা যে এত বড় একটা সংবর্ধনা পাবে আমরা তো আগে জানতাম না। তখনই কমলিনী হাসতে হাসতে বলে, দাদা আমি কি করে জানতাম বলতো? ও কি ওর ব্যক্তিগত জীবনের কোনো কিছু আমার কাছে শেয়ার করে নাকি? আর হয়তোবা আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য কাউকেই কোনো কিছু বলেনি। আমি তো কোনো কিছুই জানি না। এদিকে কাকামণি মুচকি মুচকি হাসতে থাকে। আসলে কাকামণি সবটাই জানতো, কিন্তু কাউকে কোনো কিছু বলেনি। কমলিনীও হাসাহাসি করতে থাকে। তখনই কমলিনীর দাদা বলে, নতুন দা জানালে কি এমন হয়ে যেত? কমলিনী তখন বলে, জানায়নি তো কি হয়েছে, আজকে তো জেনে গেছিস তাই না? আর শোন, আমি কিন্তু পত্রিকায় এর আগে ছবি দেখেছিলাম, পত্রিকার আমি ভালো করে পড়তে পারিনি, এখন বুঝতে পারলাম। তখনই আবার কমলিনীর দাদা বলে, বুঝতে পারছি, আসলে কিছুদিন যাবৎ আমি কোনো পত্রিকা পড়ছি না, আর সেজন্য হয়তোবা এই খবরটা আমি পাইনি। কাকামণি তখন বলে, আচ্ছা হয়েছে, এখন তো খবরটা পেয়েছো। আসলে নতুন যে কতবার একটা মহান মানুষ আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি। আসলে তার জন্যই না আমরা মাথা উঁচু করে বাঁচতে পারি। তার অবদান অনস্বীকার্য। সে যেই কাজগুলো করে না, আমাদের মান মুখ সকল কিছুই উজ্জ্বল করে। অন্যদিকে নতুন যখন বাড়িতে নেই, চুপি চুপি নতুনের ঘরে প্রবেশ করে বর্ষার মতলব ছিল আজকে নতুনের ঘর থেকে সমস্ত গয়নাগুলোকে চুরি করে সেখান থেকে পালাবে। তখনই আলমারিটা খুলে, আলমারি খুলেই তখন দেখতে পায় সামনেই রাখা ছিল সেই গয়নার বাক্সটি। আর তখনই গয়নার বাক্সটি হাতে নেয় বর্ষা। কিছুক্ষণ পরই দেখা যাবে নতুনও গাড়ি নিয়ে চলে আসে বাড়ির মধ্যে। আসলে নতুন একটা ফাইল রেখে এসেছিল, সেই ফাইলটা নেওয়ার জন্যই আবার বাড়িতে এসেছে। বাড়িতে এসেই দেখতে পায় দরজাটা খোলা। নতুন তখন বলে, কি আশ্চর্য ব্যাপার, বাড়িতে 3টা মানুষ রয়েছে, তাদেরকে বললাম, বর্ষাকে বলে গেলাম যে আমরা বের হচ্ছি, তুমি দরজাটা দিয়ে দিও, কিন্তু দরজাটার দেওয়ার কোনো নাম নেই। এখন আমি যদি না আসতাম দরজাটা এইভাবেই থাকতো, কোনো একটা অঘটন ঘটতে পারতো তো, চোর আসতো, ডাকাত আসতো, এই বলে তখন চিল্লাতে শুরু করে। অন্যদিকে বর্ষা মনের সুখে মন আনন্দে সে গয়নার বাক্সটিতে খুলে গয়নাগুলোকে বের করার চেষ্টা করে। আর গয়নাগুলোকে হাতে নিয়ে কী যে খুশি হয়ে গিয়েছে, আজকে গয়নাগুলো চুরি করবে সে। কিছুক্ষণ পরই নতুনও তার নিজের ঘরে চলে আসে। নতুন এসে বলে, বর্ষা কি করছো তুমি আমার ঘরে, কি করছো আমার অবর্তমানে? বর্ষা তো ধরা পড়ে যায় নতুনের কাছে। বর্ষা তখন ভীষণ রকম ভয় পেতে থাকে। বর্ষা তখন বলে, কি ব্যাপার, আপনি হঠাৎ করে ফিরে আসলেন যে? আপনি তো ইনস্টিটিউটে চলে গেলেন, আবার কেন এখানে আসলেন? আমাকে কি অ্যাবিউজ করছেন নাকি? কিছুই তো বুঝতে পারলাম না। নতুন তখন বলে, তার আগে তুমি আমাকে বলো, তুমি কেন আমার ঘরে আসলে? আমি তো ঘরের মধ্যে নেই। এদিকে তখনই বর্ষা কোনো কথা না বলে সে গয়নার বাক্সটি নিজের হাতে নিয়ে আবার আলমারিতে রেখে দেয়। আর তখনই চিৎকার করতে থাকে বর্ষা, বাঁচাও, কে আছো, আমাকে বাঁচাও, ঠাম্মি তোমরা কোথায়, আমাকে বাঁচাও, নিজে নিজে চিৎকার করতে থাকে। নতুন তখন বলে, বর্ষা কি করছো তুমি? বর্ষা তুমি এটা করবে না, বর্ষা প্লিজ, তুমি কি নিজের সম্মান নিজেই নষ্ট করতে চাচ্ছ নাকি? এ বলে তখন বর্ষা নিজের শীতেতে সিঁদুরগুলোকে একদম কপালে ছড়িয়ে দেয়, হাতের কাপড়গুলোকে ছিঁড়ে ফেলে, নিজের শাড়িটাও ছিঁড়ে ফেলে, যাতে করে নতুনের বিরুদ্ধে একটা এলিগেশন আনতে পারে, মানহানির দায় করতে পারে নতুনের বিরুদ্ধে। কিছুক্ষণ পর ঠাম্মি সেখানে চলে আসে। আর তখনই ঠাম্মি বলে, কি ব্যাপার, কি হয়েছে? তখনই বর্ষা বলে, দেখো এই মানুষটা আমাকে মানহানি করার চেষ্টা করছে, দেখো ঠাম্মি আমার কি অবস্থা করেছে, আমার শাড়ি ছিঁড়ে ফেলেছে, তুমি এক্ষুনি প্লিজ করো, আমাকে আমাকে বাঁচাও তুমি, এই বলি তখন চিৎকার করতে থাকে। ঠাম্মি তখন বলে, কি বলছিস কি, কিছুই তো বুঝতে পারলাম না। বড় মাসিও সেখানে চলে আসে। ঠাম্মি তখন নতুনকে প্রশ্ন করে, কি ব্যাপার নতুন, বর্ষার যে কথাগুলো বলছে এগুলো কি সত্যি নাকি? এদিকে বর্ষা তো ভীষণ রকম কান্নায় ভেঙে পড়ে, হাউমাউ করে কান্নায় ভেঙে পড়ে। অন্যদিকে নতুন এখনও ফিরে
ফিরল না, অনেকটা টেনশন হচ্ছে। কমলিনী তখন বলে, কী ব্যাপার, নতুন ঠাকুরবউ গেল একটা ফাইল আনতে, এখনও তো আসলো না, অনেকটা তো সময় পেরিয়ে গেল। তখনই কমলিনী তার মাকে বলে, আচ্ছা মা, বাবা এখন কেমন আছে, বাবার শরীর স্বাস্থ্য ভালো আছে তো? তখনই কমলিনীর মা বলে, হ্যাঁ একটু ভালো আছে, উনি তো আসতে চেয়েছিল, আমি তো আনিনি, কিন্তু আজকে যে কত বড় একটা সুন্দর অনুষ্ঠান হচ্ছে, তার মধ্যে নতুন সংবর্ধনা পাবে, এটার জন্য না আমার কেন জানি মনে হচ্ছে ওনাকে আনার দরকার ছিল, খুব খুশি হতো জানিস তো। তখনই কমলিনী বলে, আনলে তো আনতে পারতে। তখনই কমলিনীর মা বলে, কি করে আনবো, এখন অসুস্থ বলি তো আমি আনিনি, আর এত সুন্দর যে অনুষ্ঠান হবে সেটাও আমরা জানি না। অন্যদিকে রশ্মি তো আছে বসে বসে শুধু খুঁচিয়ে খুঁচিয়ে কথা বলতে। তখনই রশ্মি বুবলাইকে বলে, তা বুবলাই, তুমি যেহেতু বাড়িতে চলে এসেছো, নিশ্চয়ই তোমার মা এবং নতুনের সম্পর্কটা মেনে নিয়েছো, তাই না? আসলে তুমি এত সহজে সবটা মেনে নেবে আমি আসলে কল্পনা করিনি। আবার তুমি এই বাড়িতে ফিরে এসেছো, তুমি তো বলেছিলে এই বাড়িতে ফিরে আসবে না। তখনই আবার বুবলাই বলে ওঠে, জানো মামি কি হয়েছে, আসলে নতুন কাকুই তো আমার ট্রিটমেন্টের সমস্ত খরচ বহন করেছে। আমি যেখানে বাড়িতে থাকতাম সেখানে গিয়েছে আমাকে বুঝিয়ে এনেছে। এখন নতুন কাকুর উপর তো আমি আর কথা বলতে পারি না, সেজন্য বাড়ি ফিরে আসলাম। তখনই আবার রশ্মি বলে, হ্যাঁ সেটাই বলছিলাম আর কি, এত সহজে তুমি সবটা মেনে নিলে, কিন্তু আমার মেয়ে যদি হতো না, এটা কোনোভাবেই মেনে নিতে পারতো না এত সহজে, আমাকে তো শেষ করে দিত। তুমি যে এত সহজে সবটা মেনে নিলে সেটাই আর কি। এদিকে তখনই আবার রশ্মির মুখে এই কথাগুলো শোনার পর অনন্যা বলে ওঠে, তা তোমার মেয়ে কি চলে যাবে নাকি, কবে চলে যাবে, ওকে তো আনলে না? তখনই আবার রশ্মি বলে, ওকে আনবো কী করে, আর এক সপ্তাহ আছে, এক সপ্তাহ পর তো ও বিদেশে পাড়ি জমাবে। আসলে ছুটি চেয়েছিল, কিন্তু এক সপ্তাহের বেশি ছুটি নিতে পারবে না, কেননা এক সপ্তাহ পরে যদি ছুটি নেয় তাহলে ওইখানে গিয়ে জব পাবে না, সেই জন্য আর কি এই সপ্তাহটার পরে চলে যাবে। অন্যা তখন বলে, আমার ছেলেটার কথা মনে হয় বারবার। তখনই আবার বুবলাই বলে ওঠে, থাক অনন্যা আন্টি, তোমাকে মনে করতে হবে না, এই কথাগুলো তুমি একদম ঝেড়ে ফেলে দাও, তুমি যতই মনে করার চেষ্টা করবে ততই কষ্ট হবে। অনন্যা তখন বলে, সব কিছু কি আর ঝেড়ে ফেলা যায়, সব কিছু তো আর ঝেড়ে ফেলা যায় না। আমার ছেলেটা চলে গেল, ভাবলাম পার্বতী এসেছে, নিজের একটা সঙ্গী পেয়েছি, ভেবেছিলাম পার্বতীকে আমার বাড়িতে নিয়ে যাব, কিন্তু পার্বতীও চলে গেল। মেয়েটা যে কী করলো না, সব কিছু এলোমেলো হয়ে গেল। শেষ মুহূর্তে এসে আবার কমলিনীর সঙ্গে আবার নতুনের বিয়েটা হলো, এগুলো কি মেনে নেওয়ার মতো নাকি বলো তো? আসলে কি হচ্ছে না হচ্ছে আশেপাশটা কিছুই বুঝতে পারি না, আমার ভেতরটাই একদম ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। তখনই আবার রশ্মি বুবলাইকে বলে, আচ্ছা বুবলাই, একটা কথা বলছিলাম আর কি, তুমি তো বাড়িতে ফিরে এসেছো, এখন তোমাদেরকে তোমার মা সময় দেয় তো, নাকি শুধু নতুনকেই সময় দেয়? তখনই বুবলাই বলে, না একদমই না, একদমই না মামি, আমাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করে, সময় দেয়, আমাদের খাবার দাবার সকল কিছুই অ্যারেঞ্জমেন্ট করে আমার মা। এদিকে বর্ষা তো নতুনকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছে। তখনই আবার নতুন বর্ষাকে বলে, বর্ষা তুমি যে কথাগুলো বলছো ভেবেচিন্তে বলছো তো, তুমি কিন্তু এর জন্য পস্তাবে, তুমি এখন আমাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করছো। হ্যাঁ তুমি কি ভেবেছো আমাকে তুমি ফাঁসিয়ে দেবে? তোমার কথা হয়তো বা মাসি সেটা মেনে নিয়েছে, কিন্তু তুমি ৮-১০টা লোককে কিন্তু তুমি কোনোভাবে এই বিষয়ে মানিয়ে নিতে পারবে না। আমি স্বতন্ত্র বোস, আমার এত বছর যাবত একটা কেরিয়ার, কোনো দিন কেউ আমার শরীরে একটা কালি ছিটাতে পারেনি, আর সেই কালি তুমি আজকে ছিটানোর চেষ্টা করছো, কি ভেবেছো এতই সহজ? তখনই বর্ষা বলে, শুনুন, আপনার নামে না আমি মানহানির দায়ের করব। আপনি কি ভেবেছেন আপনি যে কাজগুলো করছেন না, খুব ভালো করে বুঝতে পারছি, তা না হলে আপনি কেন আবার বাড়িতে ফিরে আসলেন? দেখো ঠাম্মি, যখন জানতে পারে যে আমি বাড়িতে একা, তখনই বাড়িতে ফিরে আসলো। কেন ফিরে আসলো তুমি একবার ভেবে দেখেছো? আমি ওনার ঘরে এসেছিলাম, ওনার ঘরটা অগোছালো ছিল, আমি একটু ওনার ঘরটা গুছিয়ে দিচ্ছিলাম, বিছানার মধ্যে আলমারিটা খোলা ছিল, সেই গয়নাগুলো আমি বের করেছিলাম, তার মধ্যে এসেই এই ভদ্রলোক এই কাণ্ডগুলো করেছে। আর এই কথাগুলো শুনে বিশ্বাস করে ফেলে ঠাম্মি। ঠাম্মি তখন বলে, নতুন তুই কাজগুলো করতে পারলি, আজকে বড় মামা বাড়িতে আসুক সবটাই আমি বলবো। তখনই নতুন বলে, মাসি তুমি কথাগুলো বিশ্বাস করে নিচ্ছ? হ্যাঁ, ওর কথা শুনে তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ, তুমি বিপদে পড়বে বর্ষা, তুমি বড় ধরনের একটা বিপদে পড়বে, তুমি আমাকে ফাঁসিয়ে কোনো কিছু করতে পারবে না। এই স্বতন্ত্র বোসকে এত সহজে কেউ একদম ছিঁড়ে ফেলে দিতে পারবে না। কি ভেবেছো এরকম মিথ্যে একটা নাটক সাজিয়ে তুমি আমাকে ফাঁসিয়ে দিবে? কিছু করতে পারবে না। কিছুক্ষণ পরে সেখানে আবার চলে আসে বড় মাসি। বড় মাসি এসে তখন নতুনকে প্রশ্ন করে, কী রে নতুন, বর্ষা যে কথাগুলো বলছে এগুলো কি আসলে সত্যি নাকি? আমি তো বিশ্বাসই করতে পারছি না। হ্যাঁ, নতুন তখন বলে, বড় মাসি তুমি একটা কথা বলো তো, সকলে অবিশ্বাস করুক, তুমি আমাকে বিশ্বাস করো তো? আমি তো জানি তোমার বোন এই মাসি আসলে বর্ষার পক্ষ নিয়ে কথা বলছে। এই মাসিকে আমি দেখে শুনে রেখেছিলাম, তাকে খাইয়ে পরে রেখেছিলাম, কিন্তু 2 দিন হয়েছে বর্ষা এই বাড়িতে এসেছে, আর তার কথা বিশ্বাস করে আমাকে অবিশ্বাস করতে শুরু করে দিয়েছে। এর দাম তোমাকে দিতে হবে বলে দিলাম আমি। অন্যদিকে বুবলাই তখন এবার রশ্মিকে বলে, দেখো মামি,
তুমি এই কথাগুলো এখন বন্ধ করো। আমার মা যথেষ্ট ভালো এবং যথেষ্ট ভদ্র, আমাদের দেখাশোনা করে। নতুন কাকুর সঙ্গে থাকে না। শোনো, নতুন কাকু এখন আমার মাকে বিয়ে করেছে। আমার মায়েরও তো একটা স্বাধীনতা রয়েছে। সকলের স্বাধীনতাকে আমি প্রাধান্য দেই। এখন যার, যার মতামতের উপর ভিত্তি করে এই কাজটা করেছে। এখন এতে তো আমার কোনো দোষ নেই বা আমি কেন এইসবের মধ্যে জড়াতে যাব? তখনই রশ্মি বলে, বাহ! তুমি তো খুব সুন্দর কথা বলছো বুবলাই। এত সহজে সবটা মেনে নিলে। আগে তো মেনে নিতে পারতে না। সেজন্য আমি কথাগুলো বললাম। আমার কথাগুলো আবার অন্য চোখে দেখো না। আসলে এই সমাজে না এগুলো মেনে নেয় না। আর এগুলো যে তুমি মেনে নিয়েছো ছেলে হিসাবে, আসলেই না তুমি খুব ভালো একটা মানুষ। তখনই বুবলাই বলে, আমার মানা এবং না মানাতে কিচ্ছু যায় আসে না মামি। যা হওয়ার তো তা হয়েই গিয়েছে। এর মধ্যে তো আর কিছু করার নেই। এখন তারা যদি শান্তিতে থাকে তাহলে থাকুক না তাদের মতো। আমরা কেন এর মধ্যে আর জড়াবো? দেখো, এই কথাগুলো আর বলো না। আমার মাথা না আসলে কাজ করছে না। এগুলো আমি খুব সহজে মেনে নিতে পেরেছিলাম না। কিন্তু আস্তে, আস্তে আমি নিজেকে মানিয়ে নিব। অন্যদিকে বড় মাসির কাছে এসে নতুন বলে, তুমি প্লিজ বড় মাসি আমাকে বিশ্বাস করার চেষ্টা করো। আমি এমন কোনো কিছু করিনি। তখনই বর্ষা বলে, দেখো ঠাম্মি দেখো, আমার শাড়িগুলো ছিঁড়ে ফেলেছে দেখো তুমি। আর এদিকে তখনই নতুন এসে বলে, বর্ষা এবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যাচ্ছে। কি ভেবেছিলে তুমি আমাকে ফাঁসিয়ে দিবে? এত সহজে তুমি কিচ্ছু করতে পারবে না। তুমি হয়তোবা মাসিকে সব কিছু বুঝিয়ে নিয়েছো, কিন্তু আমার শরীরে তুমি একটা কলঙ্কের দাগও লাগাতে পারবে না। কমলিনী এই সব কিছু বিশ্বাস করবে না। কমলিনী খুব ভালো করে আমাকে চিনে। তুমি যে আমাকে ফাঁসানোর চেষ্টা করছো নিজে বাঁচার জন্য, তুমি গয়নাগুলো চুরি করার জন্য আমার ঘরের মধ্যে এসেছো, আর তার মধ্যে তুমি আমাকে ফাঁসিয়ে দিচ্ছ। এর ফল কিন্তু ভালো হবে না। বর্ষা তখন বলে, এভাবে আমাকে ভয় দিয়ে কোনো কিছু করতে পারবে না। যেটা সত্যি আমি সেটাই বলছি। সত্যিটা মিথ্যা তো আর হয়ে যাবে না। আপনি যে আমার সর্বনাশ করতে চেয়েছেন এটা আমি সকলকে খুলে খুলে বলে দেব। অন্যদিকে মিঠিল ভীষণই রেগে যায় রশ্মির উপর। আর তখনই রশ্মিকে প্রশ্ন করে, মামি এই কথাগুলো তুমি এখানে কেন বলছো? তোমরা তো এসেছো ইভেন্ট দেখতে, অনুষ্ঠান দেখো না। এই কথাগুলো বলার কি কোনো দরকার আছে? তখনই রশ্মি বলে, মিঠিল আমরা তো মামি ভাগ্নে কথা বলছি, কেন তুমি এর মধ্যে কথা বলছো? তুমি তো একজন বাইরের লোক, তোমার কথা বলার সেই অধিকার তো নেই। তখন এবার মিঠিল বলে, অধিকার নেই? আমি নতুন কাকুকে নিয়ে তো কথা বলতে পারি মামি। তুমি যে কথাগুলো বলছো এর মধ্যে কিন্তু বুবলাইদা ইমবারেন্স হতে পারে, তার কিন্তু কষ্ট হতে পারে। কিন্তু তুমি তার জেনেও বুবলাইদাকে একটু উস্কিয়ে দিচ্ছ। সে এই বিষয়টা মানিয়ে নিতে পারেনি অন্য 10 জনের মতো। যেভাবে বাবিল মেনে নিয়েছে, মিঠি মেনে নিয়েছে, সেভাবে তো বুবলাইদা মেনে নেয়নি। আস্তে আস্তে মানিয়ে নিবে, কিন্তু তুমি তার কানে বিষ ঢুকাচ্ছ। এই কথাগুলো বলার মানেটা কি? তোমরা যদি এতই নতুন কাকুকে অপছন্দ করে থাকতে তাহলে তোমরা কেন অনুষ্ঠানে আসলে তার দেওয়া ইনভাইট কার্ডে? তখনই আবার রশ্মি বলে, তা তুমি কি বলছো? তাহলে কি আমি এখন এখান থেকে চলে যাব? আমরা কি চলে যাব নাকি? চলে গেলে খুশি হবে তো? আর তখনই মিঠিল বলে, না চলে যেতে বলছি না, কিন্তু তুমি যে কথাগুলো বলছো না সে কথাগুলো বলা একদম উচিত না। অনুষ্ঠান দেখতে এসেছো, অনুষ্ঠান দেখো, অন্য আরেকজনের বদনাম কেন করছো? মিঠি তখন বলে, দেখো মামি অনেকক্ষণ যাবৎ কথাগুলো শুনছি, আমি একটা কথা বলছি, ভালো না লাগবে চলে যাও, কিন্তু উল্টাপাল্টা দাদার কানে কোনো বিষ ঢুকাবে না। তখন এবার রশ্মি বলে, তুই কি বলতে চাচ্ছিস আমি ওর কানে বিষ ঢুকাচ্ছি? তখনই আবার মিঠি বলে, তা নয় তো কি? হ্যাঁ, তুমি দাদাভাইয়ের কানের নিচে এসে অনেকক্ষণ যাবৎ এই কথাগুলো তুলছো। তখনই আবার বাবিল প্রশ্ন তোলে, হ্যাঁ মামি একদম ঠিক কথাই বলেছে। আচ্ছা তোমার যদি এতই অসুবিধা হতো তাহলে কেন তুমি এখানে আসতে গেলে? তোমাদেরকে ইনভাইট করেছে ভালোর জন্য, কিন্তু তোমরা অনুষ্ঠান না দেখে তোমরা কি করছো? দাদাভাইয়ের কানের নিচে এসে উল্টাপাল্টা কথা বলছো, তাকে আরো হতাশ করে তুলছো। রশ্মি তখন বলে, তার মানে তোরা আমাদেরকে অপমান করে কথা বলছিস নতুনের দেওয়া ইনভাইট কার্ডে আসার জন্য? তখনই আবার বাবিল বলে, তোমাকে অপমান করছি না মামি, তুমি কেন অপমান বোধটা নিচ্ছ? তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমরা সকলে তো অনুষ্ঠান দেখার জন্য এসেছি। অনুষ্ঠানটা দেখো না, একটু উপভোগ করো না। উল্টাপাল্টা কথা কেন বলতে হবে সেটাই আমি বলছি। এদিকে তখনই নতুন বলে, বর্ষা এখনও সময় আছে, সত্যিটা বলে দাও। বর্ষা তখন বলে, যেটা সত্যি আমি সেটাই বলেছি। দরকার হলে আমি মেডিকেলে যাব, আমি মেডিকেলে টেস্ট করব। ঠাম্মি বিশ্বাস করো এই লোকটা কত বড় খারাপ একটা লোক তোমরা তো জানো না। আজকে আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। আমি যখন এখানে বসেছিলাম পিছন দিক থেকে এসে আমাকে ধরে এই কাজগুলো করেছে। আমি আর কি বলবো, লজ্জায় কোনো কিছু বলতে পারছি না। ঠাম্মি সবটাই বুঝে যায়। ঠাম্মি তখন বলে, আর বলিস না বলিস না, আমার লজ্জা লাগছে বাপু, ওই লজ্জা লাগছে। এর আগে আমার মরণ হলো না কেন? তোর তো সব কিছু ছিঁড়ে গেছে। এবারে তখন বর্ষাকে আপন করে নেয় আর বর্ষার কথাগুলো বিশ্বাস করে নেয়। বড় ঠাম্মি তখন বলে, নতুন আমিও কিন্তু এগুলো এখন মেনে নিতে পারছি না। এসব কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই বুঝতে পারছি না। নতুন তো হতদম্ব হয়ে থাকে। নতুন কোনোভাবেই বুঝতে পারেনি যে নতুনকে এভাবে ফাঁসিয়ে দেওয়া হবে। নতুন তখন বলে, ঠাম্মি মাসি আমি একটা ফাইল নিতে এসেছিলাম শুধুমাত্র, কিন্তু এই ফাইলটা নিতে এসেই এত বড় একটা ঘটনা ঘটে যাবে তা আমি কখনো কল্পনা করিনি। তখনই বর্ষা বলে, আপনি ফাইল নিতে আসেননি, আপনি সুযোগটার অপেক্ষা করছিলেন, সুযোগে সদ্ব্যবহার করার। তো বন্ধুরা কি হতে চলেছে আগামীতে জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।